Assalamu alaikum. Dear students, how are you all? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ফিজিক্স সেকেন্ড পার্টের একটি চ্যাপ্টার 9 অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারের উপর আমি আজকে একটি রিভিউ ক্লাস নেব। আশা করছি তোমরা পুরো ক্লাসটুকুতেই থাকবে আমার সাথে এবং চেষ্টা করবে তোমাদের পড়াটা ঝালিয়ে নেওয়ার জন্য। আমরা এই চ্যাপ্টারটা পড়েছিলাম এর আগে। আজকে আমি এই চ্যাপ্টারটার উপর একটা রিভিউ ক্লাস নেব। আমি চেষ্টা করব একটি ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটার কন্টেন্টগুলোকে আর একবার একটু করে পুনরালোচনা করে এবং চেষ্টা করব সাথে যদি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও প্র্যাকটিস করা যায়। তো তোমরা খাতা কলম নাও এবং নোট ডাউন করো বিভিন্ন পয়েন্টসগুলো এবং তোমাদের প্রবলেমসগুলো আমাকে তোমরা জানাবে। আমি তোমাদের প্রবলেমসগুলো বেস করে পরবর্তীতে ইনশাল্লাহ সলভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো আমরা দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসেই ফিরে যাই। সো অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। তো স্টুডেন্টস তোমরা জানো এই চ্যাপ্টারটার মধ্যে আসলে দুইটা অংশ আছে, অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। সো অ্যাটমিক মডেল এবং এটা ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অনেক বড় একটা ব্রাঞ্চ অ্যাটমিক ফিজিক্স। আর নিউক্লিয়ার ফিজিক্সের আরও একটা বিশেষ একটা ইম্পর্টেন্ট আর একটা ডিসিপ্লিন, যেটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিজিক্স। হ্যাঁ, তো আমাদের এই একটা চ্যাপ্টার মধ্যে ফিজিক্সে অত্যন্ত বৃহৎ পরিসরের দুইটা পার্ট থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সংক্ষেপে। তো আমরা সেগুলোই পড়ার চেষ্টা করব। তো আমি শুরুতেই চলে যাচ্ছি অ্যাটমিক মডেল পার্টে। তো অ্যাটমিক মডেল, তো আশা করছি তোমরা সবাই সামনে বই রেখেছো, তোমরা বই দেখবে এবং তারপরে বইও তোমরা কিছু বিষয় মার্ক করে নেবে, কেমন? সো আমাদের প্রথম অংশ হচ্ছে কি অ্যাটমিক মডেল। সো অ্যাটমিক ফিজিক্সের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে অ্যাটমিক মডেল। তো আমি তার একদম সাধারণ কিছু আলোচনা আছে, ওগুলো আমি তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি, তোমরা বইয়ে দেখবে। বইয়ে এখানে কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং কিছু প্রিলিমিনারি ডিসকাশন আছে এবং সেগুলো একটু তোমরা দেখবে। আমি যদি শুধুমাত্র পয়েন্ট মার্ক করি তাহলে আমরা জানা যায় যে কি জন ডাল্টনকে হচ্ছে যে কি মডার্ন অ্যাটমিক থিওরি পুরুধা বলা হয়ে থাকে। উনি 1804 সালে হচ্ছে কি অ্যাটম নিয়ে একটা মোটামুটি একটা গুছানো কাঠামোবদ্ধ আলোচনা করেছেন, যেটাকে আমরা ডাল্টনস অ্যাটমিক থিওরি বলি। এবং ওখানে উনি কিছু পোস্টুলেটস বলেছিলেন। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ পোস্টুলেট ছিল হচ্ছে যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে কি পরমাণুকে এটাকে আমরা ভাঙতে পেরেছি। এবং যখন পরমাণুকে ভাঙতে পেরেছি, বিশেষ করে স্যার জে থমসন যখন ইলেকট্রন ডিসকভার করলেন, তখনই প্রশ্নটা আসলো যে পরমাণুকে তাহলে তো ভাঙা যাচ্ছে। আর তখনই আসলে এই প্রশ্নটা চলে আসে যে তাহলে পরমাণুর স্ট্রাকচারটা কিরকম, মডেলটা কিরকম, যেহেতু ওখানের মধ্যে এটা এখন একক মানে সিঙ্গেল ইউনিট না, এখানে আরো ফ্রেগমেন্ট আছে এবং আরো সদস্য আছে, ডেফিনেটলি একটা স্ট্রাকচার রিকোয়ার করে। এবং ওটার আলোকে স্যার জে থমসন একটা মডেল প্রস্তাব করেছিলেন, যে থমসনস পাম পুডিং মডেল নামে যেটাকে আমরা চিনে থাকি, যে যেহেতু উনি ইলেকট্রনকে ডিসকভার করেছেন আর অ্যাটম যেহেতু ইলেকট্রিক্যালি নিউট্রাল, তো উনি ধরে নিয়েছেন ডেফিনেটলি পজিটিভ কেউ থাকতে হবে। এবং উনি পজিটিভটাকে কোনো বিশেষভাবে ডিসক্রাইব করতে পারেননি, উনি ধরে নিয়েছেন এটা পজিটিভ সামথিং যেখানে নেগেটিভ ইলেকট্রনসগুলো আছে এবং টোটালি হচ্ছে যেটা একটা নিউট্রাল একটা জিনিস, ঠিক আছে? তো পরবর্তী হচ্ছে কি এখানে রাদারফোর্ড এসে এটাকে আরো একটু ফাইন টিউন করেন। বিশেষ করে রাদারফোর্ডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন আছে, একটা এক্সপেরিমেন্ট উনি করেছিলেন, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আমরা সবাই জানি। ওই পরীক্ষণের মাধ্যমে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো অ্যাটমিক মডেল এর ডিসকাশনটাকে আরো অনেক ভালো একটা জায়গায় নিয়ে যায়। ইনফ্যাক্ট বলা যেতে রাদারফোর্ড একটা মডেল হচ্ছে যে একটা অর্গানাইজড মডেল, যেটার উপর বেস করেছে যে সায়েন্টিস্টরা পরবর্তীতে অন্যান্য ডিসকাশনের দিকে গিয়েছিলেন। তো ওটুকুলো আমি বিস্তারিত আলোচনা করছি না, তোমরা কেমিস্ট্রি বই আছে, ফিজিক্স বই আছে, দেখে নিবে। তো রাদারফোর্ডের মডেল থেকে প্রথম নিউক্লিয়াসের আইডিয়া আসে, তারপর হচ্ছে যে কি ইলেকট্রনসগুলো অরবিটিং এর একটা কোশ্চেন এখানের মধ্যে আসে এবং আরো বেশ কিছু আলোচনা এখানের মধ্যে আছে। বাট ও ডেফিনেটলি দেয়ার আর সাম লিমিটেশনস অলসো। বিশেষ করে তখনকার নতুন কিছু ফিজিক্সের ব্রাঞ্চ, যেমন কোয়ান্টাম ফিজিক্স, তারপরে প্ল্যাঙ্কের যে থিওরি, কোয়ান্টাম থিওরি, তারপর হচ্ছে কি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই থিওরিগুলোর কিছু বিষয়ের সাথে
রাদারফোর্ড অ্যাটম মডেলের কিছু কন্ট্রাডিকশন তৈরি হয়। তাছাড়া রাদারফোর্ড অ্যাটম মডেল অ্যাটমের আরও অনেকগুলো বিষয়, বিশেষ করে ওর ইলেকট্রনিক যে কনফিগারেশন, এই বিষয়গুলো সম্পর্কে মানে কোনো সদুত্তর দিতে পারেনি। সেই জন্য সে পরবর্তীতে 1911 সালে, মোস্ট প্রবলি 1911 সালেই আরেকজন গ্রেট সায়েন্টিস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিওরিটিক্যাল ফিজিক্স নিলস বোর, উনি হচ্ছেন কি অ্যাটমের আরেকটা মডেল প্রস্তাব করেন, এবং উনি ওনার সেই মডেলের মধ্যে রাদারফোর্ড অ্যাটম মডেলের যে লিমিটেশনসগুলো ওগুলোকে ওভারকাম করার চেষ্টা করেন, এবং উনি সেখানে ক্লাসিক্যাল ফিজিক্স এবং কোয়ান্টাম ফিজিক্স দুটোকে উনি এখানে অ্যাপ্লাই করেন। করার পরিস্থিতি কি বোর তার অ্যাটম মডেলটাকে প্রস্তাব করেন। তো বোরের এই অ্যাটম মডেলটাকে আমরা নর্মালি বোর অ্যাটম মডেল দেখে থাকি, অথবা বোরস কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেলও বলা হয়ে থাকে। তো এটা নিয়ে আমরা আমরা এগিয়ে যাব। তো আমি সংক্ষেপে বলছি যে বোর অ্যাটমিক মডেল, বোরস অ্যাটম, এখানে আমরা জানি যে তিনটা পোস্টুলেট আছে, এটা সিকোয়েন্সটাকে একটা করে দিয়েছে। আমি জাস্ট নর্মালি বলবো, এগুলো আমি খুব বেশি ডিসকাস করব না। আর ফার্স্ট যে পোস্টুলেটটা সেটা হচ্ছে যে কি পোস্টুলেটস অফ অরবিট, postulate of stationary orbit. Second is the postulates of momentum, and third one is postulates of energy or frequency. Okay. So এটাকে বিভিন্ন বই বিভিন্নভাবে এটাকে নামকরণ করেছে, ওটা কোনো বই কিছু না, মূল কনসেপ্টটা বোঝাটা হচ্ছে আমাদের কাছে জরুরি। ফার্স্ট পোস্টুলেটটা আমরা জানি, সেটা হচ্ছে কি আমি কোনোটি খুব ডিটেলসে যাবো না, যেহেতু একটা রিভিউ ক্লাস আমরা অলরেডি এগুলো পড়েছি, আর বইয়ে তো আছে এগুলো আমরা একটু পড়লে বুঝতে পারবো। আমি জাস্ট টেকনিক্যাল পয়েন্টসগুলোতে হয়তো একটু ফোকাস দেবো। তো স্টেশনারি অরবিট বলতে এখানে বোঝাচ্ছে যে কি রাদারফোর্ড অ্যাটম মডেলে যেখানে ইলেকট্রনসগুলো কীভাবে ওখানে ওরিয়েন্টেড, এই ব্যাপারে ক্লিয়ার কাট কোনো ডিসকাশন ছিল না। আর নিলস বোর সে বলে যে কি ইলেকট্রনগুলো হচ্ছে যে কি নিউক্লিয়াসের চারপাশে কিছু নির্দিষ্ট জায়গাতেই ঘুরে বেড়ায়, ঠিক আছে, এবং নির্দিষ্ট জায়গায় ঘুরে বেড়াতে গিয়ে তারা কি করে না, এনার্জি রেডিয়েটও করে না, এনার্জি অ্যাবজর্ব করে না। এবং এটা ছিল হচ্ছে যে কি রাদারফোর্ড অ্যাটম মডেলের একটা লিমিটেশন আনসার। কারণ রাদারফোর্ড অ্যাটম মডেলে যেহেতু ওখানের মধ্যে কোনো ফিক্স কোনো পথের কথা বলা নেই, আর আমরা যেহেতু জানি যে ম্যাক্সওয়েলস স্থিতি অনুযায়ী যদি চার্জ পার্টিকেলগুলো মুভ করলে তারা কি এনার্জি রেডিয়েট করবে, এনার্জি রেডিয়েট করলে ওরা আর ওই নির্দিষ্ট পথে থাকতে পারার কথা না, ওরা এনার্জি লস করে একটা হেলিক্যাল পাথ ফলো করে নিউক্লিয়াসে এসে কোলাপস করার কথা। তো এখানে বোর এখানে উনি যেটা প্রস্তাব করলেন যে না, ওরা যে কোনো পথে ঘুরে বেড়ায় না, র্যান্ডমলি যে কোনো জায়গায় তুমি পাবে না, ইলেকট্রনসগুলো তুমি কিছু নির্দিষ্ট জায়গায় পাবা, ওই জায়গাগুলোকে বলা হয় স্টেশনারি অরবিট। আর স্টেশনারি অরবিটের বৈশিষ্ট্য হচ্ছে কি এই অরবিটগুলোর মধ্যে ইলেকট্রনগুলো মুভ করার সময় তারা কোনো এনার্জি রেডিয়েটও করে না, ওরা এনার্জিকে অ্যাবজর্বও করে না, ঠিক আছে, ওটাকে আমরা বলি স্থায়ী কক্ষপথ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পোস্টুলেটস মোমেন্টাম, যেহেতু ওরা একটা সার্কুলার পথে রোটেট করে, সো তাদের ডেফিনেটলি মোমেন্টাম থাকবে, এবং এটা ডেফিনেটলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কি যে কোনো মানের হতে পারবে না। এখানে যে কোয়ান্টাম মেকানিক্সের ইনভলভমেন্ট, আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সের মেল সেন্টার যে আইডিয়া সেটা হচ্ছে কি যে এনার্জি ইজ নট কন্টিনিউয়াস, এনার্জি ইজ ডিসক্রিট, অর্থাৎ নির্দিষ্ট মানের আমরা এনার্জি পাবো। সো এখানেও আমরা যে কোনো মানের মোমেন্টাম আমরা পাবো না, এখানে কিছু নির্দিষ্ট মানের মোমেন্টাম পাবো, এবং সেই নির্দিষ্ট মানের মোমেন্টামটা ডিপেন্ড করবে যে কি এই ইলেকট্রনটা কোন স্টেশনারি অরবিট বা কোন এনার্জি স্টেটে আছে। তো এবং এই ক্ষেত্রে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, the angular momentum is quantized with n/2 স্কয়ার, and n হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অথবা কোন স্টেশনারি অরবিট সে অবস্থান করছে। if n equals to 1 in the first energy state or first shell, যেটা আমরা কে শেল নাম দিয়ে থাকি, জানি ফার্স্ট এটা কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার is 1, 2 is second orbit, 3 is third orbit, h/2 we know h came from the Planck's constant, যেটা আমাদের আইডিয়া আছে। সো দিস ইজ দ্য থিং, l equals to n h/2 অথবা l তো অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে nth অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম mv Rn, Vn Rn, m to mass of the electron, Vn is the velocity of the electron in nth orbit, and Rn is the radius of the nth orbit, equals to n h/2 স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পোস্টুলেট, ঠিক আছে। তো ফার্স্ট পোস্টুলেট স্টেশনারি পাথ, যেখানে ইলেকট্রনগুলো থাকবে, আর ওই নির্দিষ্ট পথগুলোর মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ফিক্সড। থার্ড হচ্ছে কি পোস্টুলেটস অফ এনার্জি অর ফ্রিকোয়েন্সি,
আমরা প্রথমে যেটা পড়েছিলাম যে ও এই পদগুলো থাকার সময় কোনো এনার্জি রেডিয়েট করে না, কিন্তু আমরা তো অ্যাটম থেকে কন্টিনিউয়াসলি এনার্জি পাচ্ছি। আবার আমরা এনার্জি সাপ্লাই দিয়ে অ্যাটমকে ভেঙে ফেলতে পারছি, অথবা অ্যাটমের মধ্যে ট্রান্সফরমেশন ইলেকট্রনের ট্রান্সফার হওয়ার কারণে আমরা ওখান থেকে কি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, ঠিক আছে। সো দ্যাট মিনস কি এখানে এনার্জির ইনভলভমেন্ট অথবা এনার্জি রেডিয়েশন দুটোই হয়। তো সেটা হয় তখনই যখন ইলেকট্রনগুলো এক স্টেজ থেকে আরেকটা স্টেজে মুভ করে, এদার লোয়ার স্টেট টু হায়ার স্টেট অথবা হায়ার স্টেট টু লোয়ার স্টেট যদি তারা মুভ করে, তো সেক্ষেত্রে তারা এনার্জি রেডিয়েশন অথবা অ্যাবজর্পশন করে। তো সেক্ষেত্রে এনার্জি রেডিয়েশন বা অ্যাবজর্পশন হওয়া মিনস যেখানে একটা ফ্রিকোয়েন্সির ইনভলভমেন্ট আছে। সো এটাকে বলা হয় পোস্টেটস অফ এনার্জি। সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি দুইটা স্টেটের মাঝখানে ইলেকট্রন ট্রান্সফরমেশন বা এক্সচেঞ্জের কারণে যে এনার্জিটা অ্যাবজর্ব বা রেডিয়েটেড হয়, সেই এনার্জিটা ভ্যালু ইজ ইকুয়ালস টু ই আপার মাইনাস ই লোয়ার। ওকে, and is equals to h nu. Nu হচ্ছে যে কি ইমিটেড অথবা absorbed radiation frequency, the energy of the upper level and energy of the lower level, and that is the difference of the energy. তো এই যে ইলেকট্রন যে লোয়ার থেকে আপারে উঠতে পারে, আবার উপর থেকে জাম্প করে ব্যাক আসতে পারে, আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাম জাম্প বা কোয়ান্টাম লিপ, কোয়ান্টাম জাম্প অর quantum leap. Okay, so during this quantum jump or quantum leap energy আমরা পাই, হয় এটা রেডিয়েটেড হয় অথবা এটা অ্যাবসর্ব হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেইনলি বোরের তিনটা যে পোস্টলেট। তো আমরা তো মোটামুটি এই পোস্টলেটসগুলো আমরা সম্পর্কে জানলাম, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা অনেক সময় এক্সপ্লেনেশন আকারে এগুলো দিয়ে থাকি। আচ্ছা, আমরা এরপরে চলে যাবো সেটা হচ্ছে কি যে বোরের অ্যাটম মডেল থেকে আমরা মোটামুটি তিনটা ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা বের করবো, এবং সেই তিনটা হচ্ছে যে কি এখানে এই আমাদের তিনটা পোস্টুলেটের সাথে অনেকটা কানেক্টেড। যেমন আমরা প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য অরবিট, কোনো একটা পার্টিকুলার অরবিটের রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস অফ স্টেশনারি স্টেট অর অরবিট, ঠিক আছে, radius of orbit of the electron. এরপর আমরা বের করেছি the energy of electron in a particular orbit, energy of electron at any particular state or particular shell energy shell. And third is the frequency emitted or absorbed frequency, emitted or absorbed frequency, ঠিক আছে। তো আমরা একটা একটা করে আমরা ইকুয়েশনগুলো দেখব। তো রেডিয়াস অফ দ্য অরবিটের এখানে যেটা সেটা হচ্ছে আমরা এখানে স্পেশালি হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস বা যেটাকে ফার্স্ট বোর রেডিয়াসও বলা হয়, আমরা সেটা বের করব। তারপর আমরা এনার্জি অফ ইলেকট্রন বের করব। তারপর হচ্ছে আমরা যে কোয়ান্টাম জাম্পের কারণে যেই এনার্জি অ্যাবজর্ব বা রেডিয়েটেড হয় সেটা আমরা বের করব। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমরা তাহলে radius of the orbit বের করব। Okay, so radius of orbit. So let us consider this is an atom and the nucleus, and this is the orbit, and the electron is here. The electron is moving around this nucleus, and let us consider the atomic number of this particular nucleus is Z. That means we have Z number of proton here, and we have some neutron here, but as the neutron has no charge, so we are not discussing about the neutron here. We have Z number of protons, so Z number of positive charges are here, proton is positive, and let we have electron here. Okay, so now we want to find this radius, and this is the radius r. Okay, the electron is moving around this nucleus with a velocity v. Let the this is nth of it, so this is vn, this is rn. Okay, so from very simple using simple concept of physics, we can find the radius of this nucleus of this atom. First of all, just think here we have charge Z number of proton, so we know that the charge of the proton is E. Charge of proton and electron is same, it's E plus and E is E minus. So ZE, that is the charge of the nucleus, and this is E, the charge of the electron,
and the distance between these two charges Rn. Okay, now first of all, as these both are charged, this is positive charge and negative charge, there will be an attraction here, and this electron will rotate about it. So as they have an attraction in between these two charges, so from electrostatic law we know that F equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2, Q1 original formula is Q1 Q2 by R square. So আমরা এখানে একটু দেখি if F equals to 1 by 4 pi epsilon naught, Q1 is for ZE, Q2 is E Rn square. That is 1 divided by 4 pi epsilon naught Z is square by Rn square. Okay, that Z is the atomic number. তো আমরা অলরেডি বলেছি যে আমরা এখানে বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটম নিয়ে ডিল করব। সো আমার মনে হয় আমরা কমপ্লেক্সিটি অ্যাভয়েড করতে গিয়ে আমরা শুধু হাইড্রোজেনের জন্য করি। ফর এইচ অ্যাটম, ফর হাইড্রোজেন অ্যাটম Z equals to what? 1. Therefore আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? Fe is equals to 1 divided by 4 pi epsilon naught square by Rn square. ঠিক আছে? সো এটা আমরা কি বলবো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে কি আমাদের এখানে এই যে চার্জটা মুভ করছে, এটা কিন্তু চার্জ, ইট হ্যাজ এ মাস। নাও জাস্ট থিঙ্ক, an object of mass m is rotating about the center with a velocity vn, so it will have centripetal force. So we have centripetal force Fc equals to mv square by r, so mvn square divided by r, right? mv square by r, এটা আমরা পড়েছি ফিজিক্স ফার্স্ট পার্টে। Centripetal force mv square by r. Now look here, both the forces are existing in the same case and they are creating balance here. Look at this electron is not coming towards the nucleus, or this electron is not moving away from the nucleus. That means that these two forces has created a balance here. That means that these two forces are actually identical, same. So we can write Fc is equals to Fe for equilibrium. যেহেতু ওরা একটা ইকুইলিব্রিয়াম বা একটা সাম্যাবস্থা তৈরি করেছে, দিস টু ফোর্স আর ক্রিয়েটিং ব্যালেন্স, সো Fc is equals to Fe, so mvn square divided by Rn is equals to 1 divided by 4 pi epsilon naught square divided by Rn square. Okay, so look here, we can Rn, এখানে আমরা বাদ দিতে পারি, একটা Rn থাকবে। সো আমরা যদি এখানে একটু দেখি vn square কি পাওয়া যায়, vn square is equals to E square 4 pi epsilon naught m Rn, right? Okay, so এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? vn পেয়ে গেছি। vn is equals to root over E square, অথবা আমরা চাইলে রুটটা নিচে দিতে পারি, উপরে E, নিচে root over 4 pi epsilon naught m Rn. This is another equation, the velocity of electron in nth orbit, velocity of electron in nth orbit. So this is vn. So এটা আমরা কখনো কখনো কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা প্রসিড করি, আমরা সামনে দিয়ে এগিয়ে যাই। আমরা একটা ইকুয়েশন পেলাম। এবার আমরা সেকেন্ড পোস্টুলেট অফ বোর অ্যাটম মডেল আমরা জানি, সেটা হচ্ছে কি পোস্টুলেটস অফ মোমেন্টাম। উই নো দ্যাট L is equals to nh by 2 square, right? So L is what? Angular momentum m vn Rn equals to nh by 2 square. Now just if we put the value of vn here, okay, if we put the value of Rn equals to nh divided by 2 pi m vn. Okay, now if we put the value of the vn here, if we put the value of vn here and we do some calculation, একটু আমি তোমাদেরকে জাস্ট ভাষায় করতে বলবো। If you put the value of vn here and if you do the calculation, finally you will have an equation like this, Rn equals to, এটা বসিয়ে তোমরা দেখবে, n squared h squared epsilon naught pi m squared. This is the mathematical expression for the radius of the first orbit. আমি এটাকে কি বলা হয়? ফার্স্ট বোর রেডিয়াস বলা হয়। কি বলে এটাকে? ফার্স্ট বোর রেডিয়াস, ফার্স্ট বোর রেডিয়াস ফর হাইড্রোজেন, ফার্স্ট বোর রেডিয়াস। ক্লিয়ার?
So r equals to n square h square epsilon আমরা সবাই কি নিই তাই না? n is what the principal quantum number. First shell হলে 1, second shell হলে 2, third shell 3. h is Planck's constant. Epsilon naught is what permittivity of free space or vacuum শূন্যস্থানে মাধ্যমের ভেদনযোগ্যতা। পাই সবাই চিনি পাইকে। m is the mass of the electron and e is the charge of the electron. So we know all the values. Now let us find the first radius বা Bohr first radius টা বের করতে চাচ্ছি। So if n equals to 1, that means কি প্রথমটা radius r1 equals to কত h square epsilon naught pi m square। এটা পেয়ে গেলাম না আমরা n1। যদি আমরা সবগুলো ভ্যালু বসাই, h এর ভ্যালু বসাই, epsilon naught এর ভ্যালু আমরা জানি, h এর ভ্যালু কত 6.63 into 10 to the minus 34 joules সেকেন্ড, epsilon naught এর ভ্যালু কত 8.854 into 10 to the minus 12। পাই মান জানি আমরা, জানি তো নাকি? জানি তো। m এর মান কত 9.1 into 10 to the minus 31 kg। e charge of electron 1.6 into 10 to the minus 19 coulomb. So if you put all these values, you will get 0.53 into 10 to the minus 10 means 0.53 angstrom. You know 10 to the minus 10 is equals to কত 1 angstrom। এটা জানি ঠিক না? So 0.53 angstrom এটা একটা constant for r1 first Bohr radius is equals to 0.53 angstrom। This is the okay। শেষ আমাদের এই অংশটুকুর মধ্যে শেষ। তো আমি একটা জিনিস এখানে একটু লিখবো, একটু খেয়াল করে দেখি r n equals to আচ্ছা এইটুকু মানে কত, এইটুকু h square epsilon naught pi m square, h square epsilon naught pi m square is equals to r1। So you can write r n equals to n square r1। That means Rn is directly proportional to n square. Why? Because R1 is constant, right? That means আমরা এখানে কি বলতে পারি যে কোনো একটা অরবিটের যে রেডিয়াস সেটা হচ্ছে কি তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n এর স্কয়ারের প্রপোর্শনাল। আমি কি জিনিসটা বুঝতে পেরেছি? Rn is the radius of nth orbit is directly proportional to the এখানে n টা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, is directly proportional to the square of n। ঠিক আছে? সো এটা একটা রিলেশন। আচ্ছা এখন আমাদের যদি এই ভ্যালুটা দেওয়া থাকে if r1 is given 0.53 angstrom, তাহলে আমাদের বলছে r4 বের করতে, আমরা কি করব 4 স্কয়ার into 0.53 so 16 into 0.53। সো এটা মাল্টিপ্লাই করে তুমি বের করে ফেলবে। ঠিক আছে? স্যার এটা হচ্ছে আমাদের কি পার্টটা রেডিয়াস পার্টটা। তো এটা নিয়ে তোমরা পড়বে, স্টাডি করবে। আমাদের এই বিশেষ করে এই কোশ্চেনটা আমাদের দরকার, এই কোশ্চেন আমাদের দরকার এবং এই জিনিসটা আমাদের জানা থাকাটা দরকার। ঠিক আছে? সেকেন্ড energy of electron and this is electron। okay এখন খেয়াল করতে হচ্ছে কি এখানে ইলেকট্রনের যে চার্জটা আছে, সরি এখানে ইলেকট্রনের যে এনার্জি, এই এনার্জিটা হচ্ছে কি সাম অফ দ্য পটেনশিয়াল এনার্জি দ্য কাইনেটিক এনার্জি। সো টোটাল এনার্জি অফ দ্য nth orbit is equals to kinetic energy ek plus ep, and we know about ek is what half m vn square। ঠিক আছে? মনে আছে না হাফ m vn টা কি ছিল আমাদের মনে আছে? এটা ছিল e স্কয়ার 4 পাই m rn। ঠিক আছে? এটা ছিল আমাদের kinetic energy। আমি বইটা সামনে রাখি এবং কোনো যদি মিস্টেক না হয়। সো ওকে এখানে আমি একটা 4 পাই একটা মিস করেছি, 4 পাই epsilon naught 4 পাই epsilon naught mrn। ওকে তাহলে আমরা কি পাচ্ছি mm out। সো দিস ইজ e squared 8 পাই epsilon naught rn। ঠিক আছে? এটা e কে। আচ্ছা আর ep potential energy আমরা জানি কি energy equals to what charge into voltage। এটা আমরা জানি, এটা আমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি পড়েছি equals to charge into
পটেনশিয়াল বা বিভব ভোল্টেজ। সো এখানে আমরা যদি এটা ইলেকট্রন তো মাইনাস ই ভি এন মাইনাস ই ভি, তো আমরা সবাই জানি এটা কি 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার না, কিউ মিন্স হোয়াট, কিউ মিন্স টার্ন চার্জ কত ই, আর স্কয়ার মিন্স আর এন স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে গিয়ে সরি এখানে স্কয়ার না, এটা আমার মিস্টেক হচ্ছে। আমরা মনে আছে আমরা পড়েছিলাম যে কুলম্বসের ক্ষেত্রে ভোল্ট পটেনশিয়াল 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই আর ছিল, তাই না? আর ইন্টেন্সিটি কি ছিল 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার ছিল, অর্থাৎ ইন্টেন্সিটির ক্ষেত্রে স্কয়ার আর পটেনশিয়ালের ক্ষেত্রে শুধু আর। সো দিস আর, তো আমরা কি পাচ্ছি এখানের মধ্যে, পাচ্ছি উপরে ই স্কয়ার মাইনাস ই স্কয়ার 4 পাই এপসিলন নট আর। ঠিক আছে, তাহলে আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা যদি এখন এখানে এই ইকুয়েশনটা আমরা বসাই, আলাদা করে লিখছি। So total En is equals to kinetic energy is what? E squared divided by 8 pi epsilon naught Rn minus কত হবে? E squared 4 pi epsilon naught Rn। তাহলে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে আমাদের এখানে মুছে দিচ্ছি আমি। এটা আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের কাছে কি আসবে? we subtract it from minus e square divided by 8 pi epsilon naught r। তোমরা এটা করে দেখতে পারো, এটা যদি তুমি মাইনাস করো তাহলে তুমি এটা পেয়ে যাবে। এখন দেখো ই আমরা জানি 8 pi epsilon r n, r এর মানটা তাহলে বসিয়ে দিই, তাহলে কি পাবো? r এর মান তো আমরা জাস্ট এর আগে এটাতে করেছি। সো এটা করলে আমাদের ফাইনালি যে জিনিসটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে কি m e to the power 4 m 4 8 n square h square epsilon naught square। ঠিক আছে, n square h square epsilon। This is the energy of nth orbit. This is the equation for us. Okay, so first energy টা কত বের করব আমরা? E1 equals to কত হবে? minus m e to the power 4 8 h square epsilon naught square। ওকে, সো এটা E1 এর জন্য আমরা তো সবাইকে চিনি, আমি চিনি ই এই সবাই জানি, সেটা করলে কত আসে? -13.6 ইলেকট্রন ভোল্ট। কত আসবে? -13.6 ইলেকট্রন ভোল্ট ইফ ইউ পুট অল দিস ভ্যালুস। ঠিক আছে, এটা ফার্স্ট অরবিট এনার্জি। আচ্ছা, না এটা খেয়াল করে দেখো E1 equals to this, right? তো আমরা এখানে একটু দেখতে পারি nটা বাদ দিলে আমরা nটা বাদ দিলে বাকি m e to the power 4 m e to the 8 h square epsilon naught square। So if you put the value here you will have En equals to কত হবে আমাকে বলো দেখি? 1 divided by n square আর minus show this is E1, separate E1, that means En is inversely proportional to 1 divided by n square। This is it। ঠিক আছে, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন পেয়ে গেছি, En পেয়ে গিয়েছি, আর ফার্স্ট অরবিট এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাকে যে বলা হয় যে 3 নম্বর সেল ইলেকট্রন এনার্জি কত, আমরা লিখব E3 equals to 1 divided by 9 into কত বলো তো? E1 মানে E1, so 1 divided by 9 into E1 means what? -13.6। so ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই আমাদের E3 বের হবে। অথবা যদি এই এনার্জি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে n এর মান বের করতে পারবো, অর্থাৎ কোয়ান্টাম নাম্বার বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের এনার্জির যে পার্থক্য, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অরবিটে একটা ইলেকট্রনের টোটাল এনার্জি কত। থার্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোয়ান্টাম জাম্প ফ্রিকোয়েন্সি। থার্ড ফ্রিকোয়েন্সি or energy, frequency লিখলাম। so like this is the nucleus and this is the orbit, এটা lower orbit upper orbit। so electron can jump from here to here by extra energy পেলে সেখান থেকে এখানে যাবে, আর এনার্জি রিলিজ করলে সেখান থেকে এখানে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে লোয়ার বলতে 1 মিন করছি n1, আপার বলতে আমি n2 মিন করছি আমাদের বুঝার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে যেই এখান থেকে যদি সে উপরে যায় তাহলে ইট উইল অ্যাবজর্ব এনার্জি, রাইট? আর যদি উপর থেকে নিচে আসে তাহলে ইট উইল রেডিয়েট এনার্জি, h nu। সো del E is equals to
E upper means n2 minus E n1, and this what H nu. Nu is the emitted or absorbed frequency. So E n1 is what আমরা কিছুক্ষণ আগে তো আমরা ক্যালকুলেশনটা করেছি, এটা কত মাইনাস m e to the power 4 8 কি ছিল আমাদের n স্কয়ার h স্কয়ার এপসিলন নট স্কয়ার। আমরা এখানে তাহলে n কি হবে 2 হবে, রাইট? আচ্ছা, এটা মাইনাস m e to the power 4 8 and 1 square h square epsilon naught square. So আমরা এখানে কি দাঁড়াবে m e to the power 4 minus plus 8 and 1 square h square epsilon naught square minus m e to the power 4 8 and 2 square h square epsilon naught square. ঠিক আছে? সো আমরা এখানে একটু কাজ করতে পারি, হচ্ছে কি h nu, h nu is equals to take common, আমরা কি কমন যায় m e to the power 4 কমন যায়, 8 h square epsilon naught square কমন যায়, তাহলে 1 divided by n1 square minus 1 divided by n2 square. ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, ওকে, আমরা শেষ করে দিচ্ছি, এটা আমি এটা মুছে দিচ্ছি। So now let's look here h nu, okay, h nu কে আমরা h c divided by lambda, right? You know c nu equals to c by lambda, আমরা জানি এটা। So h c divided by lambda is equals to m e to the power 4 8 h square epsilon naught square 1 divided by n1 square minus 1 divided by n2 square is equals to 1 by lambda is equals to, এখানে আমরা h কে নিচে নিয়ে যাই, আমি জাস্ট একটু দেখাচ্ছি আমাদেরকে, nu is equals to এটা কি হবে m e to the power 4 8 8 এখান থেকে এখানে h কিউব হবে 8 h কিউব epsilon naught square. সো এটা হচ্ছে আমাদের ইমিটেড অর অ্যাবজর্ব ফ্রিকোয়েন্সি, আমরা যেটা ওয়েভলেংথে কনভার্ট করি। তো ইউ নো তারপর এইচটাকে না লিখলাম, ওখানে লিখে হচ্ছে h কিউব। সো nu is equals to what, c by lambda, okay? So 1 by lambda c নিচে চলে যাবে m e to the power 4 8 h cube epsilon naught square c 1 divided by n1 square minus 1 divided by n2 square. ঠিক আছে? তাহলে আমরা পেয়ে 1 divided by lambda is equals to, এটা একটা কনস্ট্যান্ট, এর কনস্ট্যান্ট কি বলা হয় Rydberg constant 1 divided by n1 square minus 1 divided by n2 square. So this is the equation, this is called Rydberg constant. এটা নাই মেজরিটি বই, তোমাদের অনেক ম্যাক্সিমাম বই এটা আলোচনা করি, আমি জাস্ট একবার আলোচনা করলাম, তুমি কি দেখে রাখলাম। দিস ইজ Rydberg constant, এটা একটা ভ্যালু আছে, এটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে ভ্যালুটা, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। So this is the equation, another equation. There's a frequency. Okay, so you can find a wavelength from here. So এটা হচ্ছে আমাদের থার্ড যে ডিডাকশনটা আমরা পড়ব বলেছিলাম, যে find the frequency or also wavelength, and that means energy for the transformation of the electron in between the orbits. ঠিক আছে? তাহলে এই আলোচনা আমাদের এখানে গেল। আমি আর একটা জিনিস বলে সেদিকে আমাদের অ্যাটমিক পার্টের আলোচনা শেষ করব। আমার মনে হয় আমাদেরকে আসলে দুইটা ক্লাস নিতে হচ্ছে চ্যাপ্টার উপরে, আমি নিউক্লিয়ার ফিজিক্সের উপরে আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমাদের অ্যাটমিক মডেল নিয়ে থাকবে। তো একটা জিনিস আমি একটু মেনশন করতে চাই, যেটা অলরেডি আমরা এখানে চলে আসছে, এটা হচ্ছে কি why the energy of electron is negative in an atom, ঠিক আছে? আর আমরা বলছি E equals to কি পড়েছি মাইনাস m e to the power 4 8 n square h square epsilon naught square, যেমন আমরা পেয়েছি E1 equals to minus 13.6 electron volt, ঠিক আছে? The energy of electron in a shell is negative. It means here you have to supply energy from the outside if you want to bring on electron outside, okay? Because এখানে নিউক্লিয়াস ইলেকট্রনকে আটকে রাখে। সো তোমাকে যদি কোনো কাজ করতে চাও এটাকে প্লাগ করার জন্য, তাহলে তোমাকে এই যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন,
এটার এগেনস্টে কাজটা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা রিজন। আর এমনিতেই জেনারেলি ওটাও মেইন রিজন, এমনি জেনারেলি ফিজিক্সের মধ্যে আমরা অ্যাট্রাকটিভ ফোর্সগুলোকে মাইনাসে এক্সপ্রেস করে থাকি, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি কি এটাকে তুমি যদি সরাতে চাও, মুভ করতে চাও, তাহলে যদি গ্র্যাভিটেশন ফিল্ড থেকে তুমি যদি একটা অবজেক্টকে সরাতে চাও, তাহলে তোমার গ্র্যাভিটেশন ফোর্স এগেনস্টে কাজ করতে হবে। এখানে সেম থিং, তুমি যাকে ইলেকট্রনকে সরাতে চাও, তাহলে এটা নিউক্লিয়াসের এগেনস্টে কাজ করতে হবে। এই জন্য হচ্ছে কি এটাকে আমরা বলছি কি দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন অ্যান অরবিট ইজ নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে একটা অ্যাটমের ক্ষেত্রে কোন একটা ইলেকট্রনের হাইয়েস্ট এনার্জি কত, কি বলতে পারবে? চিন্তা করো। আমি যদি একটা গ্রাফিক্যাল ফর্মুলা দেখে মনে করো ফার্স্ট অরবিট, এনার্জি কত? 13.6 মাইনাস 13.6 নেগেটিভ এক্সিসিটি। তার মানে তুমি যত শেল বাড়াচ্ছ তত কি হচ্ছে? নিউমেরিক্যালি এটা কম। আমরা এখানে বলি en is inversely proportional to 1/n squared। তার মানে n যত বাড়বে এর মান তত কমতে থাকবে। যেটা কোন অ্যাঙ্গেল থেকে? নিউমেরিক্যালি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যত আপার লেভেলে যাবে এনার্জি বাড়ে না কমে। আমি জানি যে হায়ার এনার্জি স্টেট, দ্যাট মিনস কি তুমি যতই কোয়ান্টাম নাম্বার বাড়ছে n 1 2 3 4 বাড়ছে ততই এনার্জি বাড়তেছে। অর্থাৎ ইফ ইউর কোয়ান্টাম নাম্বার ইজ ইনক্রিজেস ইউর এনার্জি অলসো ইনক্রিজেস। কিন্তু এখানে কিন্তু আমাদের ডিফারেন্ট বলতেছে না, ইফ n ইনক্রিজেস en ডিক্রিজেস। আসলে কন্ট্রাডিকশন না, দুটোই ঠিক আছে। তুমি খেয়াল করলে এখানে বেসিক্যালি নিউমেরিক্যাল ভ্যালুর কথা বলছি, অ্যাকচুয়াল বড় ছোট তো অন্য ম্যাটার। এখানে শুধু নিউমেরিক্যাল মাইনাস 13.6। এরপরটা হচ্ছে যে কি, এরপরটা হচ্ছে যে কি তুমি যদি 13.6 কে 4 দিয়ে ডিভাইড করো তাহলে কত হয়? এটা এখানে না, আরো অনেক পুরনো করে 13.6 মাইনাস, ঠিক আছে? আমি ইফ ইউ ডিভাইড ইট 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে বলো আমাকে? 3.4 সম্ভবত না, মাইনাস 3.4, এটা হচ্ছে এখানে, ঠিক আছে? তো মাইনাস 13.6 হচ্ছে ফার্স্ট, যখন n equals to 1 আর n equals to 2, তো মাইনাস 3.4। তাহলে নিউমেরিক্যালি কিন্তু কমে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেড়ে গেছে। মাইনাস হওয়ার কারণে অ্যাপার্ট হবে এখানে, অ্যাপার্ট হবে এখানে, তারপরে এই হচ্ছে কি এতে মাঝখানে স্পেসিং কমতে থাকবে এবং হাইয়েস্ট এনার্জি হচ্ছে 0, ঠিক আছে? হাইয়েস্ট এনার্জি হচ্ছে 0, সর্বোচ্চ শক্তি। আর এগুলো হচ্ছে কি যত নিচে আসতে তত কমতেছে, কমতে 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 মাইনাস 13.6 দ্য লোয়েস্ট, ঠিক আছে? দিস এনার্জি অফ দ্য ফার্স্ট শেল, ঠিক আছে? সো দিস দ্য থিং। এখানে আরো অনেক বিস্তর প্রশ্ন আছে, জানো অ্যাটমিক মডেল ইজ এ ভেরি ভাস্ট সাবজেক্ট। এখানে অনেক ধরনের মডেল আলোচনা আছে। আমরা বোর একটা মডেল পড়েছি। আসলে কি আমরা সত্যি কথা এখন মডার্ন ফিজিক্সে আমরা যে মডেল পড়াশোনা করি ওটা এটা থেকে আরো অনেক ডিফারেন্ট, ঠিক আছে? এটা শুধুমাত্র এই জার্নিটার প্রথম অংশটুকু। এরপর তোমরা জানো এখানে ওয়েব মেকানিক্স ইউজ করা হয়েছে, এখানে ভেক্টর মডেল ইউজ করা হয়েছে, ঠিক আছে? সমারফিল্ড নাম শুনেছো, তারপরে তোমরা ডিব্রগলির নাম শুনেছো, ঠিক আছে? তো এরকম আরো অনেক গ্রেট সায়েন্টিস্ট, অনেক আরো গ্রেট গ্রেট কনসেপ্ট এখানে ইনভলভ হয়ে অ্যাটমিক মডেল এই ফিজিক্সের এই ব্রাঞ্চটা অনেক ডেভেলপড হয়েছে। তো ইনশাল্লাহ যারা ফিউচারে হায়ার ফিজিক্স পড়বে তারা আরও ডিটেলস জানতে পারবা। তো আমাদের কন্টেন্ট ছিল এতটুকুই। আমাদের মেইনলি এখান থেকে পড়াটা হচ্ছে তোমার তিনটা পোস্টুলেট সম্পর্কে জানা, ডেফিনেটলি বোরের 3টা পোস্টুলেট, রাদারফোর্ডের লিমিটেশনসগুলো, তারপর হচ্ছে কি এই যে 3টা ডিরেকশন এবং 3টা ডিরেকশনের উপর বেস করে ম্যাথমেটিক্যাল প্রবলেম বের করা, ঠিক আছে? রেডিয়াস বের করতে পারে, এনার্জি বের করতে পারা, আবার এনার্জি বা রেডিয়াসকে ইউজ করে কোয়ান্টাম নাম্বার বের করতে পারা, ঠিক আছে? ইমিডিয়েট অথবা অ্যাবজর্ব এনার্জি যে ফ্রিকোয়েন্সি সেটা বের করতে পারো। তো তোমরা একটা প্র্যাকটিস করবে। আমি নিউক্লিয়ার ফিজিক্স এই শিরোনামে আমি আরেকটা ক্লাস ইনশাল্লাহ নেব। তো তোমরা তোমাদের মতামত জানাবে, কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবে। আর সবাই ভালো থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।